আবারও একটা প্রায় নিদ্রাহীন রাত। ঘুম না আসায় চলছে স্মৃতিচারণা। শহর তখন সবে ঘুমাতে যাচ্ছে, আর আমরা দুজন জেগে সমুদ্রের অপেক্ষায়। হাতে 3 দিনের ছুটি, তাই পাহাড়ে যাওয়ার সাহস না দেখিয়ে বেরিয়ে পড়লাম পূর্ব ভারতের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত মন্দারমণির উদ্দেশ্যে। যেখানে লাল বালির রেখা নীল বঙ্গোপসাগরের বুকে আঁকা এক জীবন্ত ছবি। এখানে প্রকৃতি নিজের রঙে কথা বলে। সূর্যোদয়ের লালিমা, ঝাউবনের মর্মর ধ্বনি আর অবিরাম ঢেউয়ের গান আপনাকে বারবার টেনে আনে এই শান্ত সমুদ্র সৈকতের বুকে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা আমাদের থার্ড রাইড ইন দ্য সেন্স, ইউটিউবে যবে থেকে ভিডিও দেওয়া শুরু করেছি তারপর থেকে ডকুমেন্টেড ভিডিও, এটা থার্ড রাইড হতে চলেছে। আর আজকের রাইডের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আমরা একসাথে রাইড করছি না। মানে আমরা আগে একটা বাইকেই রাইড করতাম, এখন ও যাচ্ছে ওর স্কুটিটা নিয়ে আর আমি আমার এনফিল্ড নিয়ে যাব। তো যাচ্ছিটা কোথায়? যাচ্ছি বাঙালির সেই একটা প্রিয় ডেস্টিনেশন মন্দারমণির উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6:26। এখন আমরা রওনা দিচ্ছি এখান থেকে। এবার আছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এইবার শুধু আমি একা নই, যে এতদিন আমার পিছনে বসে রাইড করতো সে এই ট্রিপে আমার কো রাইডার। জয় মা কালী, জয় বাবা শিব শঙ্কর। শুরু করছি আমাদের আজকের রাইড। এখন টাইম হয়েছে 6:29। গাড়ির যে টাইম তার অনুযায়ী আমি কালকেই ফুল ট্যাঙ্ক করে রেখেছিলাম। তো চলো, লেটস স্টার্ট। রাস্তায় হালকা হালকা কুয়াশার মতো দেখতে পাচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে না। কালকেই টেম্পারেচার প্রায় 40-এর কাছাকাছি চলে গেছিলো, এত রোদ বেরিয়েছিল। আবার সকালে এরকম কুয়াশা, এনভায়রনমেন্টে যে কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। কলকাতার সোনারপুর থেকে মন্দারমণির ডিস্টেন্স প্রায় 192 কিলোমিটার। এস্টিমেটেড টাইম 4 ঘন্টা 25 মিনিট মতো। তো আমরা এখন বেরিয়ে পড়লাম সোনারপুর থেকে। এখন যাচ্ছি টুয়ার্ডস কামালগাছি থেকে আমরা বাইপাস ধরবো। বাইপাস থেকে মা ফ্লাইওভার, আর মা ফ্লাইওভার দিয়ে আমরা হুগলি ব্রিজ বা সেকেন্ড ব্রিজ যেটাকে আমরা বলি, সেটাকে ক্রস করে আমরা সাঁতরাগাছির উপর দিয়ে চলে যাবো NH-16-এ। কামালগাছি ক্রস করে বাইপাসে উঠে স্ট্রেট গাড়ি ছোটানো শুরু মা ফ্লাইওভারের দিকে। বাঁদিকে একটা বাস আছে, তো চলে এলাম আমরা। এখন বাজে 6:54। আমরা এখন উঠছি মা ফ্লাইওভারে। সকালের রোদটা আইটিসির উপরে পড়েছে, একটা বেশ সুন্দর একটা সেট তৈরি করেছে। সাইডটায় রোদ নেই, সামনের দিকটায় রোদ। তার মানে ওই দিকটা পূর্ব দিক, ধাপার মাঠের দিক থেকে সূর্য উঠেছে। সেই সূর্য আইটিসিকে রাঙিয়ে দিয়েছে। এরপর আমরা ক্রস করলাম সেকেন্ড ব্রিজ, মানে দ্বিতীয় হুগলি সেতু, এবং সেখান থেকে কোনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা ক্রস করে এগিয়ে চললাম NH-16-এর দিকে। এই হাইওয়ে কিন্তু ইস্টার্ন এবং সাউদার্ন ইন্ডিয়ার একটা ভাইটাল কানেকশন। সাউথ 24 পরগনা থেকে কলকাতা, সেখান থেকে হাওড়া, আর তারপরেই NH-16। প্রথমে অল্প একটু জ্যাম থাকলেও NH পেলে আমার সাথে সাথে বাইকেরও জোশ একটু হাই হয়ে যায়, তবে লিমিটে। অঙ্কুরহাটি পেরিয়ে ধুলাগড় ঢোকার আগে আবার এক ধোঁয়াশায় ভরা রাস্তা। বুঝলাম NH-এর দুই পাশে তৈরি হওয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ক্রস করছি। মনের মধ্যে কোথাও যেন একটা মনে হওয়া বাসা বেঁধেছে যে আস্তে আস্তে এয়ার কোয়ালিটির অবস্থা দিল্লির মতোই না হয়ে ওঠে।
চলো সেকেন্ড টোল প্লাজা ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করছি এখন আমরা। সামনে আর একটা কাপল রাইডার। যাই হোক, এরপর রানীহাটি, উলবেড়িয়া, বাগনান পেরিয়ে আমরা চলে এলাম রূপনারায়ণ ব্রিজে, যেটা ক্রস করলেই কোলাঘাট। এই শরৎ সেতু বা কোলাঘাট ব্রিজ কানেক্ট করে ওয়েস্ট বেঙ্গলের হাওড়া এবং ইস্ট মেদিনীপুর এই দুই ডিস্ট্রিক্টকে। এখান থেকেই দেখা যায় অতি পরিচিত কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের চুল্লিগুলি। ছোটবেলা থেকে এই অতিকায় চুল্লিগুলি খুবই ফ্যাসিনেট করে থাকে। যতবার এই পথ দিয়ে গেছি ততবার মনে পড়ে গেছে জিওগ্রাফি বইয়েতে পড়া কোলাঘাট পাওয়ার স্টেশনের নাম, এবং তাকে দেখার জন্য কোনোদিনই চোখ ফিরিয়ে নিইনি। তাই এবারেও তার ব্যতিক্রম হলো না। করে আরেকটু এগিয়ে গিয়ে NH-16 ছেড়ে আমরা ঢুকে পড়লাম NH-116-এ, যেটা কানেক্ট করে কোলাঘাট, নন্দকুমার এবং হলদিয়া পোর্টকে। যাই হোক, কিছু দূর এগিয়ে এসে আমরা করলাম ব্রেকফাস্ট। তো আমরা চলে এলাম এখন এই শের বেঙ্গল হোটেলে। এখানে আমাদেরকে ব্রেকফাস্টটা ছেড়ে নিতে হবে। তো আমরা এখন চলে এসেছি শের বেঙ্গল ধাবাতে। কোলাঘাট থেকে আরেকটু এগিয়ে আসতে হয়, প্রায় 3-5 কিলোমিটার মতো। এগিয়ে আসার পর রাস্তায় বাঁ দিকেই পড়ে এই রেস্টুরেন্টটা। আর এখানে এসে প্রথমে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। সকাল থেকে চা খাওয়া হয়নি, এখন চা খেয়ে নিয়েছি। আর আলুর পরোটার অর্ডার দিয়েছি, আলুর পরোটাও চলে আসবে। চলে এসছে গরম গরম আলুর পরোটা। তার সাথে কী দিয়েছে? ঘুগনি দিয়েছে, দই দিয়েছে, পেঁয়াজ, লঙ্কা, আচার। ভালো, দামটা পরে বলছি কত কি নিচ্ছে। খেয়ে বল কেমন লাগছে। ঠিক আছে, ঠিক আছে, চলো খেয়ে নিই। ব্রেকফাস্ট করা হয়নি, 8:30 বাজে। ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে স্ট্রেট বেরিয়ে যাবো। তো এই হলো শের বেঙ্গল হোটেল। হোটেল আই মিন ধাবা মতো। এখানে আমরা করে নিলাম ব্রেকফাস্ট সেরে আবার ছোটানো শুরু করলাম গাড়ি। NH-116-এর দুপাশের গ্রাম্য পরিবেশ কিন্তু যথেষ্ট মনোমুগ্ধকর। এত সুন্দর রাস্তা আর দুপাশারই ফাঁকা শান্ত একটা পরিবেশ, সত্যি মন ভরিয়ে দেওয়ার মতো। টোল প্লাজা, থার্ড টোল প্লাজা। তোমায় দিন মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় দিন মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় দিন মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় দিন মাঝারে রাখিব। এরপর এলো নন্দকুমার। তারপর কাঁথি, ছেড়ে দেব না, তোমায় দিন মাঝারে। এবং তার উপর চলে এলাম চাউল খোলাতে। তো আমরা এখন চাউল খোলাতে, সময় হয়েছে 11:29। চাউল খোলাতে ঠিক এই রকম ভিড় এখন। চাউল খোলাতে আসার পর মেন যে NH-116 সেটাকে আমাদের ছেড়ে দিয়ে বাঁ দিকে ঢুকে পড়তে হয়। আর এই চাউল খোলা বাইপাসই কিন্তু মন্দারমণি ঢোকার একটা মোক্ষম বা অন্যতম স্পট বলা যায়। এই বাঁক থেকে NH ছেড়ে আমরা নিয়ে নিলাম মন্দারমণি পৌঁছানোর রাস্তা, এবং সেখান থেকে আরম্ভ আরও 10 থেকে 12 কিলোমিটারের জার্নি, এবং ফাইনালি পৌঁছে গেলাম আমাদের আজকের স্টে ক্লাসিক বিচ রিসর্টে।
আগে একবার থেকেছিলাম। এই চলে এসেছি ক্লাসিক বিচ রিসর্টে। আপাতত এখানে থাক। সামনেই রয়েছে পুল। আপাতত এখানে গাড়িটা রেখে কাজটা চেক ইন প্রসেসটা করে নিই, তারপরে দেখা যাবে। তো অলরাইট, আমরা এসে চেক ইন প্রসেস কমপ্লিট করে ঢুকে পড়েছি আমাদের রুমে। ক্লাসিক বিচ রিসর্টের সুইমিং পুল লাগোয়া যে কটেজগুলো রয়েছে ওগুলো অ্যাভেলেবেল ছিল না, যেহেতু আমরা খুব অল্প সময়ের মধ্যে প্ল্যান করেছিলাম। তো আমরা এই নিউ বিল্ডিংয়ের একটা রুম পেয়ে গেছি, যেটা ওদের নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন এই বিল্ডিংটা কনস্ট্রাকশন হচ্ছিল। তো আমি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। আর রুমের ট্যারিফ যদি বলতে হয় সেটা নিয়েছে 2800 ইনক্লুডিং ব্রেকফাস্ট। ওকে, তো এই হচ্ছে রুমের এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকলে এখানে রয়েছে একটা মিরর, এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা যথেষ্ট স্পেশিয়াস। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর এখানে এই যে আমাদের সব অস্ত্র শস্ত্র সাজানো রয়েছে, জাস্ট এসে আমরা এগুলোকে সাজিয়ে রেখেছি। এখানে একটা ওয়ার্ড্রপ, এই হচ্ছে বেড, খুব সুন্দর ডেকোরেট করা। এদিকে রয়েছে একটা উইন্ডো, সেটা কার্টন দিয়ে ঘেরা রয়েছে। যদি উইন্ডোটা খুলে দিই তাহলে ওই দেখা যাচ্ছে সমুদ্র। মানে ঘরের ভেতরে বসেই, ঘর থেকে বেরোতেও হবে না, এসির মধ্যে বসে সমুদ্রের যে মজাটা সেটা কিন্তু নেওয়া সম্ভব। দেখাই যাচ্ছে এই যে ঢেউ। আর বাইরে এরকম একটা সুন্দর বারান্দাও রয়েছে। এদিকটা এখনও একটু কনস্ট্রাকশানের রয়েছে, বাট স্টিল the room is good in this price range and specifically in this weekend, because এই যে উইকেন্ডটা, এখানে 3 দিনের লম্বা একটা উইকেন্ড রয়েছে। তাই রুমের তো একটা মানে রিকোয়ারমেন্ট যে রেটটা সেটা অনেকটা বেশি হাই। তো তার মধ্যে আমরা পেয়ে গেছি লাকিলি। তো ভাবছিলাম কেমন হবে, বাট ভালো, স্যাটিসফ্যাক্টরি। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই, এরপরে লাঞ্চ করতে হবে। আমরা কোলাঘাটের পর ভেবেছিলাম এক জায়গায় দাঁড়াবো, খালি এক জায়গায় ওর স্কুটিতে তেল ভরার জন্যই দাঁড়িয়েছিলাম, আর কোথাও দাঁড়াইনি। ডাইরেক্ট চলে এসেছি রাস্তায়। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। হ্যাঁ, তবে রাইডিং জ্যাকেট পরে প্রচণ্ড গরম ঠিকই হয়েছে, বাট স্কিনটা বেঁচে গেছে। আগের বারে যখন আমরা বাইক রাইড করে এসেছিলাম তখন আমাদের মানে এসে সমুদ্রে স্নানও করতে হয়নি, তার আগেই আমাদের স্কিন ডার্ক হয়ে গিয়েছিল। এই হলো ব্যাপার। তো কেমন লাগলো প্রথমবার বল বাইক চালিয়ে? খুব ভালো। প্রথম ভয় পাচ্ছিলাম একটুখানি, ওভারটেক বাসগুলো যেভাবে ওভারটেক করছিল, বাট ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি আরও দূর দেখতে চাই। আরও দূর যেতে চাই, ঠিক আছে, দেখা যাক আবার হবে দূরে যাওয়া। তো আর তোমাদের সাপোর্ট থাকলে তবেই হবে। তার জন্য কি করতে হবে তোমরা জানোই, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর একটু এনকারেজ করো, বস কী করছো। ঠিক আছে, চলো আবার লাঞ্চের সময় দেখা হচ্ছে। এরপর মাছ ভাত সহযোগে জমিয়ে লাঞ্চ করে ভাবলাম সূর্যটা ডুবলেই না হয় বেরোনো যাবে, কিন্তু তার মধ্যেই হালকা ঘুম এসে যাওয়ায় বেশ অনেকটাই দেরি হলো। তখন প্রায় সূর্য অস্ত গেছে। এরপর ছুটলাম সি বিচে। দেখলাম লাল কাঁকড়ার বিচে কাঁকড়াদের ছুটে বেড়ানো। এই লাল কাঁকড়া কিন্তু এই বীজকে টিকিয়ে রাখার জন্য একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে চলেছে। বীচ ইকোসিস্টেমের নিউট্রিয়েন্ট সাইক্লিং মেনটেন করতে এদের প্রচুর অবদান।
বিচে ভেহিকেল নিয়ে রকমারি শট নেওয়াই যেত, আমাদের বাইক নিয়ে তো আরও সুন্দর শট পাওয়াই যেত, কিন্তু পর্যটক হিসাবে এটুকু দায়িত্ব না হয় পালনই করলাম, কি আর আসে যায়, দুটো শটই না হয় স্যাক্রিফাইস হলো। এরপর অন্ধকার নেমে যাওয়ায় এসে বসলাম একটা শ্যাকে, খেলাম একটু চা আর দেখলাম এই শ্যাকগুলোর অ্যাম্বিয়েন্স। এরকম শ্যাক এখানে প্রচুর রয়েছে, মানে সমুদ্রের একদম ধারে মানে একদম সমুদ্রের জাস্ট যেখান থেকে শুরু হচ্ছে বিচটা সেই জায়গাতে পরপর শ্যাকগুলো রয়েছে, এবং শ্যাকগুলোতে বিভিন্ন রকমের আইটেমস পাওয়া যায়, খাওয়া দাওয়ার জন্য সব ব্যবস্থা তো রয়েইছে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যেমন কিছু মুরগিকে বেঁধে রাখা রয়েছে, মানে এদেরকে যদি কেউ খেতে চায় তাহলে তাদেরকে এখানে দাম করতে হবে, দাম করলে ওরাই রান্না করে দেবে। এছাড়া এই শ্যাকগুলোতে সবসময় মাছ এবং অন্যান্য আইটেমস লাইক আমুদে মাছ, এছাড়া ওখানে দেখলাম কাঁকড়া রয়েছে, কাঁকড়াটা একটু দেখাই। এই হচ্ছে কাঁকড়া, জ্যান্ত ক্যাঁকড়া। তো এই সমস্ত জিনিসপত্র রয়েছে, এখান থেকে যে যা ইচ্ছা খেতে পারে, এমনি চাও খেতে পারে। আমরা যেমন একটু চা অর্ডার করলাম, এখানে জাস্ট একটু চা খাবো, তারপরে আমরা রিসর্টে যাব, রিসর্টে গিয়ে একটুখানি পুলে নামবো আজকে। তো এই হচ্ছে কারেন্ট কন্ডিশন। চা অর্ডার করেছি, চা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এই চা খাচ্ছি, এছাড়া ওদিকে প্রচুর মানুষ বসে রয়েছেন এবং ওনারাও ওনাদের টাইম উপভোগ করছেন। বেশ সুন্দর করে সাজিয়েছে একটা, বিভিন্ন রঙের টিউব লাইটস, সেগুলো কিন্তু টিউব লাইটস, অন্য কোনো লাইট না, বিভিন্ন রকমের টিউব লাইটস, তার ফলে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ডাবও পাওয়া যায়, এই যে প্রচুর ডাবও দেখতে পাচ্ছি এখানে ঝোলানো রয়েছে। আর গরুটা এসে কি খেয়ে নিল টেবিল থেকে, কাগজের কিছু একটা ছিল, সেটা খেয়ে নিল। কাপটাকে খাচ্ছে, আমি ভিডিও তো বলতে এইসব হতে থাকে। তারপরে রিসর্টের সুইমিং পুলে নেমে সেদিনের মতো বিরতি ঘোষণা। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আমরা কালকে রাত্রে সুইমিং পুল থেকে উঠে যাওয়ার পর এসে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, প্রচণ্ড লাফাঝাপি করেছি সুইমিং পুলে, তাই জন্য একটু খাবার অর্ডার করাই ছিল রুমে, চিকেন ভর্তা, তার সাথে জাস্ট রুটি, এই খেয়েই আমরা শুয়ে গেছিলাম। এখন বাজে 7:27, আমরা উঠে পড়েছি অনেকক্ষণই, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখন এলাম এখানে এসে আপাতত বিচের অবস্থা দেখছি। সমুদ্র আবার রাত্রে যতটা এগিয়ে এসেছিলো তার থেকে পিছিয়ে গেছে, সেই রকমভাবে সূর্য এখনও বেরোয়নি, খানিকটা মেঘলা ওয়েদার, আর সমুদ্রে বেশ ভালোই ঢেউ রয়েছে পিছিয়ে থাকলো। আর এই দিকটাতে আমরা দেখছি ঝাউবনের যে অ্যামাউন্টটা ছিল সেটা কিন্তু প্রায় শেষ হয়েই এসছে, কারণ লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম এই দিকটায় পুরো ঝাউবন ছিল, এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না, এখন অনেকটাই কমে গেছে ঝাউবন। তাকে কি আর করা যাবে, আমরা তো এখানে থাকি না, আমরা ট্যুরিস্ট, আমরা এটা দেখতেই পারি, অবজার্ভ করতে পারি, ঠিক আছে। প্রায় এতটা ছিল বাকি, মানে ঝাউবন ইউনিক বিচ রিসর্ট হয়েছে তার এই দিক পর্যন্ত, এখন আর নেই। ওই দিকটাতেও দেখছি একটা ঝাউবনের মধ্যে রিসর্ট বা কিছু টাইপের একটা জিনিস, বিল্ডিং তো তৈরিই হয়েছে। যাই হোক, এখন যাই একটু শ্যুট করবো, আর যদি পারি একটু ড্রোন ওড়াবো।
মেঘটা বেরিয়েছে আর চারিদিকটা বেশ চকচক করছে। স্টিল আকাশটা অতটা পরিষ্কার নয়, তাও কিন্তু চলছে, মানে দেখা যাচ্ছে সব কিছুই। সানরাইজটা সেইভাবে দেখতে পাইনি, তবে কিছু ভালো ড্রোন শট পেয়েছি, সেটা তোমরা একটু উপভোগ করো। আর তার সাথে আমরা একটুখানি এখানে জাস্ট জলেতে পাটা ভেজালাম আর কিছু ছবি নিলাম, কিছু রিলসের শর্টসও নিয়েছি। তার জন্য সেই রিলসগুলো দেখতে গেলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোকে ফলো করতে হবে, তাই ডেসক্রিপশানে দেওয়া আইডিগুলো তোমরা চেক আউট করতে পারো। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 9:05। এখন আমরা জাস্ট হোটেলের সামনেই রয়েছি। এরপরে রিসর্টে পৌঁছে করে নিলাম ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট করে সময় নষ্ট না করেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণির আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে। গ্রামের ভেতর দিয়ে সরু রাস্তা গিয়ে মিশলো এক ভালো রাস্তার সাথে, যে রাস্তা কানেক্ট করছে মেরিন ড্রাইভ রোডকে। ন্যায়কালী মন্দির 11 আর শঙ্করপুর মৎস্য বন্দর 10.5, 10.5 কিলোমিটার, 10.5 কিলোমিটার। এই যে ব্রিজটা আসছে, এই ব্রিজটা হচ্ছে জলধা ব্রিজ বা জলদা ব্রিজ, ইংলিশ নেমটা JLDA। এখান থেকে বালিসাই 6.5 কিলোমিটার্স, শঙ্করপুর সি বিচ 7.5 আর তাজপুর হচ্ছে 4 কিলোমিটার। তাজপুর এই কর্নারটা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ওটাই তাজপুর। যে মেরিন ড্রাইভ রোড এখন মন্দারমণি এবং দীঘাকে কানেক্ট করে, তার মাঝেই পড়ে শঙ্করপুর, মোহনা, এই সমস্ত জায়গা। পৌঁছে গেলাম তাজপুর লাইট হাউস। খোলা থাকে তাহলে একবার ভেতরে ঢোকা যাবে, দেখে আসা যাবে। উপরে লোক আছে দেখছি, যদি উঠতে দেয় তো। তো এই ঢুকছি আমরা লাইট হাউসের যে চারপাশটা, সেটাতে জায়গাটা বেশ শান্ত, নিরিবিলি, কম টুরিস্টই এখানে আসে। কিছু বসার জায়গা, সন্ধ্যায় মোস্ট প্রবাবলি এখানটায় ফোয়ারার মতো কিছু একটা চলে। তো টাইমিং কিছু দেখলাম না, এখানে টিকিটটা খালি দেখলাম, টিকিটটা একবার দেখিয়ে দিই। একটা চিলড্রেন পার্ক রয়েছে, ওদিকে জেন্টস লেডিস ওয়াশরুমও রয়েছে। তো অসুবিধার কোনো ব্যাপার নেই, সবটাই ঠিকঠাকই আছে। এই হচ্ছে লাইট হাউসের এন্ট্রির যে ভিজিট টাইম, সেটা হচ্ছে 3টে থেকে বিকাল 3টে থেকে 5:30, যেটা লেখা আছে এখানে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট হচ্ছে 10 টাকা, শিশুদের জন্য 3 বছর, 5 বছরের, 5 থেকে 8 বছরের যে বাচ্চারা তাদের জন্য 3, স্টিল ক্যামেরার জন্য 20 আর ফরেন ন্যাশনালসদের জন্য 25, আর অ্যামেচার ভিডিও ফটোগ্রাফি যারা করবে তাদের জন্য 25 রুপিস। এই হলো ব্যাপার। তো দেখি, এখন তো আমরা এসছি, এখন 3টে থেকে 5:30 লেখা রয়েছে, কিন্তু এখন তো 3টে বাজে না, এখন বাজে 10:56। তো গিয়ে দেখি, যদি ঢোকা যায় তো ঘুরে আসবো, নাহলে ফেরত যেতে হবে, কি আর করা যাবে। তাজপুর সমুদ্রের কোলে লুকিয়ে থাকা এক শান্ত স্বর্গ, যেখানে কমার্শিয়ালাইজেশন এখনও সেইভাবে থাবা বসাতে পারেনি। ঢেউয়ের গর্জন আর বাতাসের সুরের মাঝেই দাঁড়িয়ে রয়েছে এক নীরব সাক্ষী, তাজপুর লাইট হাউস। লাল সাদা রঙে মোড়া এই লাইট হাউস শুধু পথ দেখায় না, বরং সময়ের ইতিহাসও বলে যায় নীরবে। একসময় এই লাইট হাউস ছিল মৎস্যজীবীদের একমাত্র দিশারি। যখন রাতের অন্ধকারে সমুদ্র ভয়ঙ্কর হয়ে উঠত, তখন এই আলোই ছিল তাদের আশা। আজও সূর্যাস্তের ঠিক পর মুহূর্তে যখন আলো জ্বলে ওঠে এই লাইট হাউসে, মনে হয় যেন সমুদ্রের বুকেই জেগে ওঠে এক পুরনো স্মৃতি। বাতাসে ভেসে আসা নোনা গন্ধ, পাশে বালির ঢিবি আর দূরে অজস্র ঢেউ। তাজপুরের এই লাইট হাউস যেন প্রকৃতির কোলেই দাঁড়িয়ে থাকা এক কবিতা। মনে হয় ঢোকা যাবে, লেটস সি। টাইমিংটা তো দেখেছেন? হ্যাঁ, বলবেন যখন ওই টাইমিংটা। ওটাই বলেছি। দাদারা বললো, রিকোয়েস্ট করে বললো আমরা চলে যাবো, কলকাতা থেকে এসেছি।
ওটাই বলেছি। কেন আপনি ভিডিও তাহলে এই টাইমিংটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলে বলবে আগের বাড়ি তো আমাদেরকে ছেড়েছেন। না না, একদম একদম একদম, আমি সেটা বলেই দিয়েছি। এই হচ্ছে টিকিট, স্টিল ক্যামেরার জন্য 20 টাকা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একদম ছাপ দেওয়া আছে। টিকিটটা বেশ সুন্দর দেখতে, পিছনের টিকিটটা একবার দেখাতো। এটা হচ্ছে এমনি পার্সন টিকিট। চলো, এখানে লাইট হাউসের ছবিও রয়েছে, টিকিটটা খুব সুন্দর করেছে। ফলস পয়েন্ট লাইট হাউস, এটা পুরীর লাইট হাউস, লাইট হাউস অফ ইন্টারেস্ট। এই দুটো লাইট হাউস আরও দেখা যেতে পারে। এগুলো কোথায় আছে দাদা? এইটা ফলস পয়েন্ট উড়িষ্যাতে। দুটোই পুরীতে, তাই তো? আচ্ছা আচ্ছা, দুটোই পুরীতে রয়েছে। আচ্ছা, আর এটা নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রয়েছে তাজপুর লাইট হাউস। ভেতরে রয়েছে সিঁড়ি, পুরোটাই গ্রানাইট দিয়ে ফিনিশ করা, খুব সুন্দর। গুনছিস সিঁড়ি? অনেকটা ঘুরে ঘুরে উপরের দিকে উঠতে হবে। তো এখানে রয়েছে তাজপুর লাইট হাউসের অফ অন টাইম, মান্থ ওয়াইজ দেওয়া রয়েছে। তোমরা যদি দেখতে চাও ভিডিও পজ করে দেখে নিতে পারো। এটা দিয়ে আরও উপরে যাওয়া যায়, কিন্তু ওখানে ওঠার পারমিশন নেই। এখানে বড় বড় ব্যাটারিজ রাখা রয়েছে লাইট জ্বালানোর জন্য। আর এখানে ওঠার পর এখান থেকে একটা দারুণ 360 ভিউ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। তো আমরা এখন এসে পৌঁছেছি তাজপুরের যে লাইট হাউস, সেখানে প্রায় কম বেশি 150টা, প্রায় 100 কত 144 স্টেয়ার্স আমরা উঠে এলাম নিচের থেকে। বেশ কষ্ট হলো এই গরমের মধ্যে। নিচেটা দেখাই, নিচের হচ্ছে এই যে নিচের পার্কটা যেটা দেখাচ্ছিলাম, সেখান থেকে গোল 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 সিঁড়ি দিয়ে এখানে উঠে আসতে হয়েছে। আর এখানে আমরা দাঁড়িয়ে এখন ঠান্ডা হাওয়া খাচ্ছি। এখান থেকে একটা সুন্দর 360 ভিউ কিন্তু রয়েছে, এখান থেকে খুব সুন্দর 360 ভিউ রয়েছে। এরপরে ওই রাস্তাটাই কন্টিনিউ চলে যাচ্ছে তাজপুর সমুদ্র সৈকত পর্যন্ত। এখানে একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা খুবই ভালো লাগছে। তো এই হলো আমাদের লাইট হাউসের অ্যাডভেঞ্চার বলছি এই কারণেই, কারণ এগুলো সিঁড়ি ভেঙে আমার উঠতে হলো। এখানে দীঘা মন্দারমণি এই জায়গাগুলোতে অ্যাডভেঞ্চারের কিছু নেই, তো আমরা অ্যাডভেঞ্চার প্রিয় খুঁজে নিয়েছি অ্যাডভেঞ্চার, তাই সিঁড়ি ভেঙে কষ্ট করে এতগুলো এই উপরে এলাম এই ভিউটা এনজয় করা দারুণ। তোমায় ঈদ মাঝারে রাখিব, ছেড়ে দিলে এখানে এই লাইট হাউস সম্পর্কে আরও অনেক তথ্য দেওয়া রয়েছে। সিরিয়াল নম্বর, লোকেশন, ল্যাটিটিউড, লংজিটিউড সব দেওয়া আছে। ইকুইপমেন্ট, ডাইভারজেন্স, ইনস্টলেশন ওয়ার্কে কারা কারা ছিল, ডিরেক্টর জেনারেল কে, ডিরেক্টর কে, সব কিছু তোমরা এটা চেক আউট করে নিতে পারো। তো এই লাইট হাউস থেকে আমরা নিচে নেমে এলাম অনেকগুলো আবার সিঁড়ি ভেঙে, তো নামতে কোনো অসুবিধা নেই, উঠতেই কষ্ট একটু। আর নিচে এরকম একটু বাগান করা রয়েছে চারিদিকটা। আর একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, এখানে যে মেনটেন্যান্সের লোকটি ছিলেন তিনি বললেন যে এই জায়গাটা আপনারা অনেক দূর থেকে এসছেন বলে ঢুকতে দিচ্ছি, কিন্তু আপনার ভিডিওতে সব ভিউয়ার্সদের বলবেন যেন তারা ওই সানসেটের টাইমে, মানে 3টে থেকে 5:30 এই টাইমটায় যেন ভিজিট করে। এই টাইমটায় ভিজিট করলে এই উপর থেকে সমুদ্র প্লাস সানসেট এই দুটো জিনিসকে আপনারা উপভোগ করতে পারবেন। এই পর্যন্তই আমাদের আজকের লাইট হাউস ভ্রমণ। এরপরে দেখি তাজপুরের দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে, সেখানে গিয়ে বাকি কথা বলছি।
লাইট হাউস দেখার পর সময় নষ্ট না করে আমরা চলে এলাম তাজপুর সি বিচে, এবং এখানে এসে বিচ ঘুরে দেখা ছাড়া আর বিশেষ কিছু করার ছিল না আমাদের, তাই ঘুরে নিলাম এই তাজপুর সমুদ্র সৈকত পায়ে হেঁটেই। তো আমরা এখন টাইম হয়েছে 12:07 আর আমরা দাঁড়িয়ে আছি তাজপুর সি বিচে। এখানে লাইন দিয়ে প্রচুর ফ্যাক্ট রয়েছে, আর এই ফ্যাক্টগুলো বেশ অর্গানাইজ। আমি মন্দারমণির থেকেও বলছি, মন্দারমণিতে একটু মেন যে জায়গাটা যেখানে সবাই ফ্যাকে বসতে যায়, ওই জায়গাটায় একটু উপর করে করা থাকে, বাট এই জায়গাগুলো বেশ রং চঙে বেশ একটা গোয়া গোয়া ফিল রয়েছে এই জায়গাটার মধ্যে। আর এদিকে ঝাউ বাগান কিন্তু এখানেও কমছে, আর এখানে কমছে ইন দ্য সেন্স আমার মনে হচ্ছে সমুদ্র অনেকটা কিন্তু ক্যাপচার করে নিচ্ছে। এই যে জুম করে যদি দেখাই, এই যে গাছগুলো আস্তে 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 কিন্তু সমুদ্রে চলে গেল, প্রায় এগুলো তো চলেই গেছে। সমুদ্র এগোলে কিন্তু এই বন আস্তে 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 চলেই যাবে। তবে যতটা এখনও পর্যন্ত রয়েছে ততটা ঝাউবনের মধ্যে আমি যেটা দেখলাম প্রচুর প্লাস্টিক পড়ে রয়েছে। তো যারাই এখানে আসুন না কেন, আপনারা একটুখানি ডাস্টবিন খুঁজে সেই জিনিসগুলোকে একটু প্লিজ ফেলে দিয়ে যান, নাহলে এই জায়গাগুলো আমাদের বাংলার মধ্যে আস্তে 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 কিন্তু নষ্ট এবং নোংরা হয়ে যাবে। প্রকৃতির আসলে সব কিছুই খুব সুন্দর, তাই এই উল্টে পড়ে থাকা গাছের গুঁড়িটাও বেশ এক সুন্দর অনুভূতি অ্যাড করে দিয়েছে এই সি বিচের কোলে। সেখানেই বসলাম দুজন, কথা হলো সমুদ্র, জীবন, প্রকৃতি সব কিছু নিয়ে। তারপরে বেরিয়ে পড়লাম ঝটপট সেই মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে, যেখানে এক পাশে ল্যান্ডস্কেপ আর এক পাশে সমুদ্র। আমরা চলে এসেছি শঙ্করপুর। ওই রাস্তাটার থেকে একটুখানি নেমে পড়তে হয় এই রাস্তাটায়, আর ওই রাস্তাটা নষ্ট হয়ে গেছে কোনো একটা সময়, জলোচ্ছ্বাস বা বর্ষাকালে ওই রকম একটা সময় খানিকটা বাঁধের মতো কাজও করছে ওই জায়গাটা, কারণ ওই জায়গাটা যদি নষ্ট হয় তাহলে এদিকে যারা থাকে তাদের কিন্তু খুব অসুবিধা। কেমন লাগছে তোমাদের এই মন্দারমণি থেকে এইভাবে আমরা যে একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি বিভিন্নভাবে ঘুরে আশপাশটা? সবাই তো সেই আসে যায়, রেস্ট করে, জাস্ট থাকে, বাট এরকম একটুখানি এলেও তো ভালোই লাগে। তো জানিও অবশ্যই কমেন্টে। শঙ্করপুরের বিচে আর নামা হলো না। একটা ডাবের দোকান দেখতে পেয়ে সেখানে গিয়ে একটু খেয়ে নিলাম ডাবের জল। ডাবের জল খাওয়ার পর আরও একটা অন্য রকমের দোকান দেখতে পেলাম, বেশ ইন্টারেস্টেডই হয়ে পড়লাম এবং সেখানে গিয়ে করা শুরু করলাম হরেক রকমের কোয়েশ্চেন। আচ্ছা, এগুলো তো কয়েদ বেল, আম, পেয়ারা, শসা, পেয়ারা আছে, শাঁকালু আছে, কলা আছে, তরমুজও আছে। আর এগুলো কি ছোট ছোটগুলো? শিলাকুল, টক। আচ্ছা, শিলাকুল। এই একটা দে, একটা মানে দেখবো জাস্ট আমি জিনিসটা। দিদি খেয়ে দেখতে দিয়েছে, দেখি খেয়ে। শিলাকুল, আচ্ছা। হুম, বেশ অন্য রকমের টেস্ট, ভালো। আর কুলের মতো বীজও আছে ভিতরটায়, ছোট। হ্যাঁ, দেখ খেয়ে, না হাফ খেয়ে দেখ, ভালো অনেকটা ভালো। এটা কামরাঙ্গা আর আমলকির দুটো মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম কামরাঙ্গা আর আমলকির মাঝামাঝি দুটো। বাহ, ভালো হতো তো। দিন আমায় দিবি।
এই হচ্ছে আম মাখা, দেখতে খুব সুন্দর, ধনে পাতা, কাসুন্দি, আরও কিছু মশলা সেই সব দিয়ে মেখে দিয়েছে। আমি একটা জাস্ট টেস্ট করে দেখলাম, আর কাঁচা লঙ্কাটাকে পিষে এর সাথে মিক্স করে দিয়েছে, তার ফলে টেস্টটা খুব ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তার জন্য খুব ভালো লাগছে খেতে। তো এখানে এলে এটা মাস্ট ট্রাই, খুব ভালো হয়েছে। দিদি কিন্তু রিভিউ পেয়ে খুব খুশি। তো বেড়াতে এসে অত্যাধুনিক দোকানগুলোতে না গিয়ে এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানো যেতে পারে, তাতেও দেখবেন মনটা অনেক সময় ভালো হয়ে যায়। এরপরে আমরা আর কোথাও না দাঁড়িয়ে ডাইরেক্ট চলে গেলাম দীঘা এবং সেখানে সেরে নিলাম আমাদের দুপুরের লাঞ্চ। তো আমাদের দুপুরের লাঞ্চ শেষ, আমি খেয়েছি ইলিশ থালি, ও খেয়েছে পমফ্রেট থালি। ইলিশ থালির দাম যেহেতু এখানে 3 রকম ব্যাপার রয়েছে, একটু স্মল, মিডিয়াম, লার্জ। আমি মিডিয়াম ইলিশের যে পিসটা দিয়েছিল ভালোই, তোমরা দেখেছো যেটা, আর ভালো টেস্ট ছিল, পেটে ডিমও ছিল ইভেন। আর পমফ্রেটটা বড় নিয়েছিলাম, ওটা 350 টাকা, মানে সব কিছুটা নিয়ে। আর পমফ্রেট পিস কিন্তু যথেষ্ট ভালো ছিল, অলমোস্ট 200 গ্রাম ওজনের পমফ্রেট ছিল। আর তারপরে লাস্টে আমরা একটা করে পান খাচ্ছি দীঘা থেকে, দীঘার মিষ্টি পাতার বিখ্যাত মেদিনীপুরের পান, সেই খেয়ে বেরিয়ে যাব আবার আমাদের রিসর্টের উদ্দেশ্যে। দীঘাতে জমিয়ে মাছ ভাত খেয়ে এবার রওনা দিলাম আবার আমাদের রিসর্টের উদ্দেশ্যে। রিসর্ট পৌঁছে আজকেও আগের দিনের মতো আবারও বিচে গেলাম সানসেট উপভোগ করার জন্য। সানসেট উপভোগ করে ফিরে এসে শেষবারের মতো সুইমিং পুলে আবারও একটু সময় কাটিয়ে নেওয়া এবং তার পরের দিন সকালে আবার প্রস্তুত হয়ে যাওয়া, আবার একটা লম্বা রাইড করে সেই কর্মব্যস্ত জীবনে ফিরে আসার। একরাশ মেমোরিজ, অনেকটা ভালো লাগা আর একটু খারাপ লাগা নিয়ে আবারও ফিরে পড়লাম আমাদের প্রাণের শহর কলকাতায়। মন খারাপের সাথে সাথে আরও একটা আশা নিয়ে আবারও কর্মব্যস্ত হয়ে পড়লাম আমরা। আবার কখনো, আবার কোথাও, আবার নতুন করে নিজেদের খুঁজে পাবো।